ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং আনন্দে আছেন। ঈদের এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্যে আমরা আজ আড্ডায় মেতে উঠব। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে ঈদ? খুব ভালো। ভালো কাটছে। স্যার, আপনার পরিবারের সদস্যদের সাথে যদি আমাদের একটু পরিচয় করে দিতেন। প্রথম কথা, আমার কঠিন সদস্য আমার স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী। ওয়ার্দাটা বাদ দেবেন না ভাই, ইম্পর্টেন্ট। ওয়ার্দা আমার গোলাপ ফুল, সুন্দর গোলাপ। ওদিকে আমার ছেলে মাহি, এটা তথই বছর তার ছেলের বউ। লোপা বললে বেশি লোকে চিনেন না, মায়ের বউ চিনে না, তাই চিনে। এটা আমার বড় মেয়ের জামাই, আমার বড় মেয়ে মুনা চৌধুরী, দ্য ব্যারিস্টার ইন দ্য ফ্যামিলি। আমার ছোট মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী, স্পেশালিস্ট ইন মেডিসিন এবং লন্ডন থেকে MRCP। এই চারজন হলো আমাদের নাতি নাতনি। এই প্রথম দুজন হলো মাহি এবং মাহির বউ শেরজাদ, আরস্তালিস এন্ড ফারিস্তা ইজ আমার বড় মেয়ে, মুনার মেয়ে, আর মেহবেশ আমাদের ছোট মেয়ে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা যতটুকু জানি যে আপনার জন্ম কুমিল্লায়, আপনার নানা বাড়িতে, রাইট? একদম ঠিক। তো সেই কাহিনীটা আমরা শুনতে চাই। তখনকার দিনে, এমনকি বোধহয় এখনকার দিনে কিছু কিছু আছে এই প্রচলনটা। বাচ্চা হওয়ার সময় মেয়েরা প্রায় মায়ের বাড়িতে চলে যায়। আমার মায়েরা দুটো বড় বোন ছিলেন, তাদের বাচ্চা ওখানে প্রথম দুই বাচ্চা তাদের হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমার সঙ্গে ব্যতিক্রম হয় নাই। কাজে কাজে আমার জন্ম কুমিল্লা হওয়া, বিকজ এটা আমার নানা বাড়ি, মুন্সিফ বাড়ি। এটা তো স্বাভাবিক ঘটনা তখনকার নিয়ম অনুসারে। তারা আমার বাবা ততক্ষণে মুন্সিগঞ্জে প্র্যাকটিস করতেন। কিছুদিন পরে আমি জন্ম হওয়ার বেশ কিছুদিন পর ঢাকায় চলে আসেন। স্যার, আপনার ঢাকায় এলেন তখন কি মগবাজারের বাসায়? না, প্রথমে না, মগবাজার তো পরে, অনেক পরে। প্রথমে আমরা ওল্ড টাউন, তখন তো ওল্ড টাউন ছিল। তার আগে ছিল বংশাল, তার আগে ছিল রায় সাহেবের বাজার, বলা হতো রাসাব বাজার, ঢাকায় অ্যাকসেন্টে, বুঝলেন? ওটা ছিল ঢাকা কোর্ট পার হয়ে তার পেছন দিকে। এইখানে অনেক উকিল ছিলেন সে সময়। ঢাকা কোর্টের আশেপাশে তার বাড়ি নেওয়ার চেষ্টা করতেন। আমার বাবার অনেক দিন পর্যন্ত গাড়ি ছিল না, অনেক দিন। স্যার, এখন থেকে যদি আমরা আরো বেশ কিছুকাল মানে একদম পিছনে চলে যাই, মায়ের কাছে কি আপনি শুনেছেন যখন আপনার জন্ম, আপনাকে নিয়ে কি হয়েছিল? ওইটার চেয়ে তার আগের ঘটনা শুনেছি, আমার বাবার বিয়ের ঘটনা। এটা খুব ইন্টারেস্টিং ছিল তখনকার দিনের ব্যাপারে বলা যায়। আমার বাবার বিয়ের সময় বরযাত্রীর সৃষ্টি হলো। সে অসংখ্য অনেক নিকটাত্মীয় দূরাত্মীয় সবাইকে দাওয়াত করতে হবে, এবং তাদের ফ্যামিলির নিকটে দূরাত্মীয় যত মেয়েরা আছে আরও আগে আসবে। 7 দিন আগে থেকে বিয়ে বাড়িতে খাবে। বিয়ে বাড়িতে খাওয়া, ইনভার্টেড আমাদের খাওয়াটাই তখন সে বিয়ের মজা আসলে। এবং তখন আমাদের দেশে বিখ্যাত ছিল তখন পদ্মার, আমরা পদ্মা থেকে খুব দূরে না, ইলিশ মাছের প্রাচুর্য ছিল, বড় বড় মিষ্টি কুমড়া ছিল, এখন কিছু পাওয়া যায়। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ রান্না করে দিনের পর তারা এগুলো ভোজন করতেন। তারপর আসলে বিয়ে শুরু হতো, উৎসব সব নিয়ে তো গভীর রাত্রে কুমিল্লাতে হাজির হলেন। তারপর সেখান থেকে ঘোরাঘুরি থেকে রিসেপশন করে গভীর রাত্রে, রাত 2-3টা হবে এরকম, তাই রিসিভ করে মুন্সিফ বাড়িতে নিয়ে যাওয়া হলো। কিন্তু সকাল 10টার দিকে এমন সময় দেখে যে টেলিগ্রাম হাজির বলে একলো স্যালুট মারলো। তখনকার টেলিগ্রামটা আতঙ্ক ছিল। টেলিগ্রাম মানে দুঃসংবাদ, পরে বোধহয় কামসার, মানে কামসারে গেছে প্রায় কারণ এই অবস্থায়। তাই ওই কামসার টেলিগ্রাম এসে গেছে, সবাই মনে করলো তাই। আমার বাবার বড় ভাই চাচা ছিল তখন গার্জিয়ান, আমার দাদা মারা গেছে, আমার বাবা খুব ছোটো ছিল সেই অবস্থায়, এই জন্মের পরপরই মারা গেছে। সেই অবস্থায় যখন তারপর কফিলুদ্দিন চৌধুরী টেলিগ্রাম তার আয়া হয়, তখন উর্দুওয়ালারা প্রায় এই কাজ করতো। তাতে সবাই যখন আতঙ্কিত চুপচাপ, সে অবস্থায় কফিলুদ্দিন চৌধুরী দরখাস্ত খুললেন। তারপর কিছুক্ষণ পড়লেন। প্রথমে ভীষণ ভয়, একটা আশঙ্কা তার চোখে মুখে ছিল। তার প্রচণ্ড অট্ট হাসে ফেটে পড়লেন। হাসি কেন, হাসি কেন, জামাই হাসে কেন? টেলিগ্রাম খুলে দেখলেন তার ভিতরে লেখা, পিলো উইথ কেয়ার, ভাবি, ভাবির পিলো, ভাবির কোলবালিশ উনি সযত্নে পেঁচিয়ে নিয়ে চলে এসছেন। তখনকার দিনে সবার বিছানায় আলাদা আলাদা থাকতো।
হোল্ড অল বলে একটা যন্ত্র ছিল, সংখ্যা বলতে হোল্ড অল একসঙ্গে আসলে হোল্ড এভরিথিং, হোল্ড অল, সেটাকে যিনি নিয়ে এসছেন তখন যে আমার চাচির বালিশটাও তার ভিতরে পেঁচিয়ে এসে উনি তা জানতেন না। পিলো উইথ কেয়ার চাচি সাবধান করেছে, কারণ পিলোর ভিতরে কিছু আছে। উনি বারকে একটু বাজিয়ে দেখলেন, টুং টুং করে আওয়াজ হচ্ছে। আমার চাচির গয়না সব ওইটার ভিতরে ছিল। ও আচ্ছা। তখন ডাকাতি হতো, সে সবচেয়ে দামি যে গয়নাগুলো বালিশের ভিতরে থাকতো। সে পিলো উইথ কেয়ার, বিয়ের আগের গল্প আর কি। আমি এবার একটু ম্যাডামের কাছে যাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কোথায় বড় হয়েছেন, কেমন ছিল আপনার ছোটবেলাটা? জন্ম কুমিল্লা। কুমিল্লাতে। কেমন ছিল ছোটবেলাটা? অত্যন্ত দুরন্ত ছিল। স্যার আপনি জানেন তো? আমি জানি, আমাকে বলে স্বীকার করেছে পরে। পেয়ারা গাছের উপরে চড়তো, আমাকে বলছে না, আমাকে বলেছে না, জানে আমি পরে পরবর্তী পর্যায়ে বলেছে আমাকে। আমি পেয়ারা গাছে চড়তাম, পেয়ারা গাছ থেকে পড়ে তার একটা ঠ্যাং ভেঙে গিয়েছিল। এই ঠ্যাংটা অনেকদিন কষ্ট করতে হয়েছে, এখন একটু একটু হয় কষ্ট। হ্যাঁ, পেয়ারা গাছ, তারপরে আম গাছ, আম গাছে চড়তো, পেয়ারা গাছে অনেক আম চড়তো। গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ কি করতে বলো, কেমনে বুঝতা? টেস্টিং করতে। অনেক কাঁঠাল ঝুলতো তো এক একটা অসংখ্য গাছে। কাঁঠাল তো পাকলো কিভাবে বোঝার জন্য লাঠি দিয়ে খোঁচাবি, তাতে কিরকম আওয়াজ বোঝা হতো? যেত যে পাকছে। এবার আমরা বোঝা যায়। এক্সপার্ট ছিলাম আর কি। আর আম গাছ তলায় তলায় যত আম ঘরে থাকুক না কেন, ওই আম যে একটা পড়বে ওইটার জন্য, ফ্রেশ আমটার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, পাকা ওটা একটা একটা আম কম্পিটিশন পড়বে। ছিল, আমাদের বাড়িতে ছিল এটা। সে গ্রামের বাড়িতে থাকে ওটা। আর দুইটা পুকুর ছিল, আমি নানু বাড়িতে গিয়ে দেখছি। হ্যাঁ, সামনে একটা পিছনে একটা। অসংখ্য অসংখ্য গাছ ছিল। আমার তখন আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল, বিকজ আমরা যেরকম 3 ভাই বোন, আর আমাদের নেক্সট জেনারেশন যেটা আরো খারাপ অবস্থা, আমার 2 বাচ্চা আর আমার আরেক বোনের 1 বাচ্চা, এটা একটা একটা এখন। একজন 2জন ম্যাক্সিমাম। আর আমার বাবা আমাদের সঙ্গে নয়। ভাই বোন ছিলেন 9 9 জন। জন। কি মজা। তো এটা একটা মানে ফুল হাউস যে মজাটা ছিল। আমরাও তো 6 বোন, কাজিনরা একসাথে হয়ে 6 বোন 2 ভাই ছিলাম। এক একজনের মাথায় সবাই এক এক রকম। পায়ে পিঠাপিঠি 2 কি বছর লুপার কি অবস্থা? লুপার কি নতুন কিছু যোগ করা আমার আছে? তো জন্ম এখানে। ওর বাপ হলো ক্যালকিশিয়ান, ঢাকায় চলে আসে, রেফিউজি ঘটি। ঘটি, হ্যাঁ? আমার বাপ বিয়ে করছে কুমিল্লায়, আমি বিয়ে করছি কুমিল্লায়, এও কুমিল্লায়। যেন আমার বাবা বলে যে কুমিল্লা বলো না, কু শব্দটা খারাপ, বলবো সুমিল্লা। সুমিল্লা, আমার সুমিল্লা বলতে বলি। এবার শুনি আমরা ব্যারিস্টার মেয়েটার কথা। হ্যাঁ আপা, আপনি বলেন আপনার কথা। আপনার ছোটবেলায় কেমন ছিলেন আপনি? আমি কেমন ছিলাম? হ্যাঁ, তো ঢাকায় জন্ম। বলো, ওদের জিজ্ঞাসা করো, হামসে না পুছো, পুছো উনি কো। না না না, আমি ছোটবেলায় আসলে সবাইকে অর্ডার করতাম। ডেঞ্জারাস। আচ্ছা। আমার বড়। ভাইকে অর্ডার করতাম, আমার বোনকে অর্ডার করতাম। তবে আমি ওদেরকে ছোটবেলাতে যা অর্ডার করেছি, ওরা বড় হয়ে আমাকে এটা কম্পেনসেট পোষণ করে করেছে। আচ্ছা। বড় হওয়ার পরে ওরাই আমাকে বলতো, "এই তুমি এটা করো, এটা করবে না, এটা করো।" আমি মাঝে মাঝে বিদ্রোহী হয়েছিলাম, আমি বললাম, ঠিক আছে আজকে আমি নিলাম একদিনের পদত্যাগ। একদিন। শুধু যদি বলতে আমি নিলাম, তখনই বলতো আমি আসলে চেক করার জন্য বলছি। ওইদিন আমার শাস্তি আরো বাইরে যেত। আমার একটা ঘটনা মনে পড়ে, বুঝলেন, ও ঘরে বিছানা শুয়ে আছে, তারপর সে ওই ঝুনঝুনি, ওর ডাকনাম ঝুনঝুনি আর কি, আচ্ছা। ওই ঝুনঝুনি ঝুনঝুনি ডাকাডাকি শুরু করছে, অনেক চিল্লাচিল্লি করার পর ঝুনঝুনি বাইরে পড়াশোনা করতে ওটি চলে আসছে। কি এর ব্যাপার কি? আমার গ্লাস পানি দাও। পানি কোথায়? টেবিলে আছে না? আছে। ঢেলে খাও না কেন? ঢেলে দাও। বলে আমার যে পরীক্ষা। ওই জন্য ভালো না। এখন ওর জায়গাটা এইগুলো হচ্ছে argument। আমার বড় মেয়ে। এখন সবাইকে চালায়, সেম ক্যারেক্টার। বাকি 3টাকে ও চালায়। আপা, আপনার ছোটবেলার কথা বলেন, কেমন ছিলেন আপনি? আমরা তো আসলে বড় হয়েছি আমাদের দাদা বাড়িতে মগবাজারে। তো বাসাটা অনেক বড় ছিল, শ্যামলী একদম। হ্যাঁ, সামনে পিছে অনেক জায়গা, হরিণ ছিল, কুকুর ছিল, বিড়াল ছিল, মানে গরু ছিল, কবুতর ছিল, খরগোশ ছিল, মুরগির ফার্ম মৌমাছিও ছিল। রাইট, একটা ফেস ছিল, মৌমাছিও মৌমাছি এই সব বাড়িতে কিছু আমার যাওয়ার আছে। সুযোগ হয়েছে। ইট ওয়াজ একদম জুর মতন ছিল। আর চারদিকে তো চাচা বাড়ি, ফুপু বাড়ি, মানে সবাই কাছাকাছি থাকতাম। তো পাড়ার মধ্যে তো অনেক অনেক আড্ডা দেওয়ার মজা সুযোগ ছিল। করে বড় হয়েছি। কোনোদিন মাগরিবের আগে বাসায় ফিরতাম না, কিন্তু আমি সবচেয়ে ছোট ছিলাম, তো অবশ্যই আমি একটু বেশি স্পয়েলড, যেটা হয়। আর আর বাবা আমাকে সবকিছুতে বলে, একটু, সত্য কথা। হ্যাঁ, আমার আব্বা আমাকে একটু বেশি স্পয়েল করার অভ্যাস আছে। আচ্ছা। এটা তো নর্মাল, ছোটরা তো আর হবে সবসময় এটা। ওর পক্ষ নিত, আমাদের পক্ষ বেশি নিতে। আর আমি ইউজুয়ালি আই ওয়াজ রাইট, এই জন্যই আমার পক্ষ না নিতে। না না, সে ছোট তো। না। মানে আমার একটা গল্প মনে আছে, আমার আব্বা সবসময় বলতেন, মানে আমাদেরকে মাঝে মাঝে খুবই ইমোশনালি ব্ল্যাকমেইল করতেন। তো এর মধ্যে একটা গল্প ছিল যেটা উনি প্রায় বলতেন, আমি যখন অনেক বুড়া হয়ে যাব, আমার সব দাড়ি সাদা হয়ে যাবে, চুল সব সাদা হয়ে যাবে,
তখন আমি যখন ঘরে ঢুকবো শুধু আমার ছোট মেয়ে আমাকে চিনবে, আর কেউ আমাকে চিনবে না। কেউ আমরা ওনাকে চিনবই না, একমাত্র ওই চিনবে। তো আমাদের একটু দুঃখ লাগতো শুনে। আমার মনে হয় হেলাল ভাইয়ের একটা অভিজ্ঞতা শুনি আমরা, এই পরিবারে আপনার কেমন লাগছে? আসলে আমার ছাত্র জীবনের আদর্শ ছিল রাজনীতিবিদ হিসাবে ডক্টর বি চৌধুরী। তো আমি সত্যি সৌভাগ্য যে একটা পর্যায়ে ওনারই জামাই হয়ে আমি এখন আদর্শ এই বাড়িতে আমার আসছি। ওয়াইফ। সেই দিক থেকে অত্যন্ত আনন্দিত এবং হ্যাপি। বাচ্চা আচ্ছা, আমি একটা ওর গুণের কথা বলি, সে খুব ভালো রান্না করে। হাসের মাংস, হাঁসের মাংস, হাঁসের গোশত ফেমাস, হাঁসের গোশত, গরুর গোশত, খাবার খুব ভালো রান্না আর মাছ খুব ভালো মাছ, রান্না। মাছ নিজে বাজার করে বাসায় গিয়ে সব রান্না করে, সাথে সাথে রান্না করে আবার আমার জন্য সে পাঠায় দিবে। সবসময় শাশুড়ির জন্য পাঠাবে আগে। আমার জন্য বৌদি পাঠাবে। শাশুড়ি, হ্যাঁ? আরে বাপ। জামাইয়ের হাতে রান্না খাওয়া। হ্যাঁ, আম্মু আমার হাতে রান্না পছন্দ করে বলে সে আমার জন্য এক বাটি পাঠায় দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। বিরতির পর আবার চলে এলাম, চলুন আবার আড্ডায় মেতে উঠি। ঈদটা কিভাবে কাটে স্যার আপনার? ঈদটা আসলে সত্যি কথা যেটা সামাজিকভাবে দেখতে হয়, শুধু ব্যক্তিগতভাবে দেখাটা ঠিক হয় ঠিক বলে মনে হয়নি আমার কখনো। আপনি রোজা করবেন, রোজার সময় জাকাত দেওয়ার নিয়ম, ওই সময় জাকাতটা দিয়ে দিতে হবে, এই তো সবাই তারপর সবাই মিলে যেটা খেতে পারে, এটা এক নম্বর কথা। তারপর আমরা ওই যে রোজার সময় আমরা পার পার্সন একটা ফিক্স করে একটা দেওয়া হয় যে টাকাটা, সেটাও দিতে হবে নামাজের আগে। তো সেই জিনিসটা তখন বোঝা যায় যে আসলে আমাদের কত গরিব মানুষ আছে, তাদের কীভাবে সাহায্য করা যায়। আমার ওয়াইফ তার গ্রামে যেসব খুব দুস্থ গরিব মানুষ আছে তাদের জন্য টাকা পাঠিয়ে দেয়, কখনো শাড়ি কাপড় পাঠিয়ে দেয়। যেমন আমার মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, ওই সময় আরও বেশি দিই, কিন্তু আমার সারা বছর একটা লিস্ট আছে, গরিব মানুষ যেগুলো আছে আমরা পেনশন বলি ওদের, একটা লিস্টে 40-42 জনের মতো আছে, তারা সবসময় আমরা চেষ্টা করি আমাদের জাকাতের টাকা তাদের দিয়ে যাতে সারা বছর কিছু কিছু দিতে পারি সেরকম। যাই হোক, কিন্তু ঈদের আর কোরবানির তো কথাই নেই, তারা যে কবে ডাক্তার সাহেবের গরু আসবো 2টা, এটা খাইবে কিভাবে, এটা যেন অনেক দিন গনে। সত্যি কথা এটা তো যেটা। স্যার মুক্ত মানুষ হিসাবে, আর যখন আপনি বঙ্গভবনে ছিলেন তখন কেমন ছিল স্যার? আপনি ঠিকই বলছেন, বঙ্গভবন কেউ মুক্ত মানুষ না, এটা ঠিকই কথা। কিন্তু আমার সময় আমি একটা জিনিস দেখেছি যে আগের রাষ্ট্রপতি যারা ছিলেন তাদের সারাদিনে ভিজিটার ছিল 5-6 জন মাত্র। আমার সময় এটা আমার সেক্রেটারি সাহেবরা খুব চেষ্টা করেছে কমানোর জন্য প্রাণপণে, তারপর আমি 14-15 জনের কমে আমার ভিজিটার দেখি না। 1 নম্বর। 2 নম্বর, আমার গ্রাম থেকে বা আমার এলাকা থেকে অর্থাৎ মুন্সিগঞ্জ যে কোনো জায়গা থেকে যদি লোক আসতে থাকতো, আর পরিষ্কার কথা ছিল আসতে দিতেই হবে, দেখা করতে তাদের বন্ধ করতে পারবে না, এটা নেইবারদের জন্য আর একটা ব্যাপারই থাকবে। এছাড়া ঈদে বক্তৃতা ওরা বেশি আসতো, বেশি সংখ্যায়, তাদের আমরা স্পেশাল কিছু করার চেষ্টা করতাম। সুতরাং আসলে বঙ্গভবন খুব খারাপ লাগতো ওই দিক দিয়ে, অনেকটা বন্দি। ওই দিন কিছুদিন আগে বর্তমান রাষ্ট্রপতি বলেছেন, আমি বারবার এই কথাই বলেছিলাম, এটা একটা মুক্ত জীবন, ওটা একটা বন্দি জীবন। স্যার, আপনার ছোটবেলার ঈদের কথা শুনতে চাই। আপনার মায়ের হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে প্রিয় ছিল ঈদের দিন? অ্যাকচুয়ালি আমার মা, আমরা ছোট থাকতেই বারবার রিউমেটিক ফিভারে আক্রান্ত হতেন, তখন তো বুঝতাম না, উনি 39 বছর বয়সে মারা যান। অনেক অল্প বয়স। আমরা 5টি ভাই বোন, 5টি বোন 4টি ভাই, আমরা সবাইকে রেখে চলে যান যখন তার বয়স মাত্র 39। আমি তখন মেডিকেল কলেজে 3rd ইয়ার উঠেছি, সুতরাং অসুস্থ থাকতাম, প্রায় উনি রান্নার সুযোগ পেতেন না। তবে কিছু কিছু রান্নার স্বাদ আমরা এখন যখন রেফারেন্স হয় তারা বলে মা এইভাবে রান্না করতেন, মা ওইভাবে রান্না করতেন, কী টেস্ট আমি এখনও ভুলতে পারি না। মজা হলো আমার বাবা খুব এক্সেলেন্ট রান্না করতেন, আচ্ছা, এক্সেলেন্ট রান্না করতেন। কোনো বিয়ে শাদী হলে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, মানে বাবা চাচা এদের ছেলে মেয়ে ইত্যাদি বিয়ে শাদী, রান্না ডাইরেক্টলি উনি তদারক করতেন, নিজে দেখাইতেন এইভাবে দাও, এই মশলা দাও, এই মশলা দাও, এবং নিজে ডেকচির মধ্যে ইয়ে দিয়ে চামচ, বড় চামচ দিয়ে, কাঠের চামচ এনে রেখে দিতেন, বলে এইভাবে রান্না করবি। তারপরে কেমন করে দম দিতে হয়, উপরে কয়লা দিতে হয়, গ্রামের বাবু ছিল জানতো না, সত্যি কথা যেটা, এগুলো সব ইন্ট্রোডিউস করেছেন। তখনকার দিনে তিনি আমাদের রেজালা খাওয়াতেন, সাধারণ পোলাও করবা না, রেজালা রান্না করো, আমি শিখাতেন কেমন করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, রেজালা রান্না বান্না করতেন। জি, মায়ের হাতের কি রান্না? ঈদের দিন ঈদের সময়? স্পেশাল ঈদ স্পেশাল, ঈদ স্পেশাল হচ্ছে কি গাজরের হালুয়া। আর ঈদের দিন আমরা আসলে সকালবেলা ওখানে বাসায় গিয়ে নাস্তাটা খেয়ে তারপরে আমরা নামাজে বের হয়ে আব্বা আম্মা। আমরা এই বাড়ির উপর তলায় থাকি, 5তলা 6তলা। আমরা থাকি আর কি। তো ওখানে আমরা নাস্তাটা খেয়ে তারপর নামাজে বের হই, আসার পরে আমরা দুপুরে খাই। আর নর্মালি 12টা 1টার দিকে
আমাদের নিচে একটা অ্যারেঞ্জমেন্টে যেখানে সমস্ত আমাদের যারা দেখা করতে আসেন এই জন্য তখন তারা পলিটিক্যাল কত লোক হয় প্রায় সখানেক লোক হয় ভালোই হয় সখানে ওইটা আবার লোপা দায়িত্ব যে ওর ওই ও বানাই স্পেশালটা স্পেশাল কি ওর দই বড়া দই বড়া ওর ডিউটি ওর দই বড়া হচ্ছে স্পেশালটা তার মুনা আর ঝুনঝুনি এরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন নিয়ে আসে আম্মুর বেস্ট হচ্ছে আমার মনে হয় যেটা চালের জর্দা। জর্দা চালের জন্য একটু কমলা দিয়ে করে ওটা খুব আচ্ছা কমলা আর মুনা আপু ওইটাই আম্মুর রান্নার মধ্যে আম্মু একটা করে গাজরের সেমাই। গাজরটাকে অনেক চিকন চিকন করে সুতার মতো কাটতে হয়, ওটা দিয়ে সেমাই রান্না করে। এটা আমি একবার জীবনে করেছিলাম, এটা খুব অনেক কঠিন। আচ্ছা। তো ওইটা খুব স্পেশাল। আর আম্মুর দেখেছি যে আম্মু 2 রকমেরই পায়েস করে। হ্যাঁ, যেটা আমি অনেক বাসায় খেয়েছি, আমার অত ভালো লাগে না, কারণ ওই যে প্রিসাইসলি আম্মু যখন চিনি দিয়ে যেই পায়েসটা করে সেটাতে গরম মশলা কম দেয়, একটু তেজপাতা দেয়। আবার যখন গুড়ের পায়েস করে, গুড়ের ফ্লেভারটা যেন পুরোপুরি থাকে, তখন কোনোই গরম মশলা দেয় না। এই জিনিসগুলো আসলে অনেকেই জানে না। তো আম্মুর গুড়ের পায়েসটা খুবই ভালো হয়। আচ্ছা, লোপা ভাবির শাশুড়ির কোন রান্নাটা সবচেয়ে প্রিয় ঈদের দিনের জন্য? আমার কাছে ওই জর্দাটা খুব জর্দা মজা লাগে। আমি খুব পছন্দ জর্দার করি candidate। আমার জর্দাটা যে কমলা ছিলে আলগা করে ওটা করে, আর আম্মা একটু কমলা খোসা। চিনি একটু কম দেয়, তো তা আমি আম্মাকে বলি যে আমার জন্য একটু চিনি বেশি দিও, কারণ আমি খুব মিষ্টি খাই, আমি মিষ্টি খুব পছন্দ করি। ওইটা আমার খুব মজার হয়। আমার দুটো জিনিস আমার খুব ভালো লাগে, একটা হচ্ছে ডিমের একটা করো না জর্দা ডিমের যে জর্দা ডিমের জর্দাটা, জর্দা ডিমের জর্দা ওইটা খুব মজা। গুড়ের পায়েস আচ্ছা, খুবই মজা। আর গুড় দিয়ে পায়েস আর করে গুড়ের পায়েস। বাচ্চারা অনেকক্ষণ বসে আছে, ওদের সাথে কথা হচ্ছে না। শেরেজাদ, কি করছো তুমি? আমি মাত্র হাই স্কুল গ্রাজুয়েট করলাম, আর ইনশাআল্লাহ কয়েক মাস পর আমি ইউনিভার্সিটি যাচ্ছি, ইউকে নালে ইউএসএ তে। তুমি কি পড়ছো? আমি এখন গ্রেড 9 এ। আচ্ছা, আমি মাত্র গ্রেড 8 এ, এন্ড আমি একই আমরা তিনজনই সেম স্কুলে পড়ি। আচ্ছা, আমি আইএসসি তে পড়ি, আমি মাত্র 4 গ্রেডে উঠেছি। আচ্ছা। স্যার, আপনার তো একের ভিতরে 3 বলা যাবে না, বহুমুখী প্রতিভা। পরিবার থেকে যদি আপনি আসি, বলছেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানিয়েছেন, ইনশাআল্লাহ ছেলেকে রাজনীতিবিদ, যোগ্যতা হয়েছে, বড় মেয়েটাকে শেষ অবধি তাকে আপনি ব্যারিস্টারি পড়িয়েছেন। বাধ্য করেছি মোটামুটি। স্যার, এটা আমার বাবা লয়ার ছিলেন, বড় লয়ার ছিলেন সিভিলে। তখনকার দিনে ঢাকা ডিস্ট্রিক্টে আলাদা ডিস্ট্রিক্ট বার ছিল, হি ওয়াজ দ্য বেস্ট লয়ার ইন ঢাকা ডিস্ট্রিক্ট। তারপর যখন স্বাধীনতা এসে গেল, পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানি স্বাধীনতা আর কি, সে উনি হাইকোর্টে জয়েন করলেন। সুতরাং আমার সবসময় একটা ইচ্ছা ছিল, যদি ল নিয়ে আমি অনেক ডিল করেছি, পার্লামেন্টে সে ল তৈরি করতে হয়, উই মেড ল, বাট দ্য ইন্টারপ্রিটেশন ইজ ল অফ ল ইজ মেড বাই দ্য লয়ার্স রিয়েলি অ্যান্ড দ্য জাজেস। সেই জন্য আমার খুব খারাপ লাগতো যে আমাদের ফ্যামিলিতে একটা লয়ার নাই। তখন আমি খুব চেপে দিলাম, বারবার বুঝাতে অবশেষে রাজি হলো। তাই একদিন অবশ্য ঘুষটা রেখে দিলাম, ভাই শুরু করার পয়সাটা আমি দেবো, যাও, চিন্তা করো না। এরপরে কি আর পয়সা দিতে হয় নাই? না, এরপর তো জামাই আছে, জামাই আছে। জামাই পয়সা দিচ্ছে, নিশ্চয়ই খুব হেল্প করেছে। স্যার, আমরা যদি 1976 সনে ফিরে যাই, 76 সন, টেলিভিশনের পর্দায় হ্যাঁ 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 হ্যাঁ, একজন উপস্থাপক, সফল ব্যক্তিত্ব, মানুষ বসে থাকে, অন্তত আমি বসে থাকতাম টেলিভিশনের সামনে, অনুষ্ঠানটা কখন হবে, আপনার ডাক্তার, হঠাৎ করে আপনি রাজনীতি ফিরে এলেন, আমরা আশাহত হলাম। এই কারণে ওই অনুষ্ঠান থেকে আমরা যা পেতাম, পরবর্তীকালে হাজারো অনুষ্ঠান হয়, কিন্তু সেই মেজাজটা, সেই মজাটা আমরা পাই না। আপনার অনুভূতি কেমন? কঠিন প্রশ্ন। স্যার, কেউ আঘাত পাক এটা আমি চাই না, কিন্তু জিনিসটা হলো যে আমার অবশ্য মাই ফার্স্ট লাভ ওয়াজ মেডিসিন, এবং সেই সূত্র ধরে আমি চিকিৎসক হিসাবে নিজেকে সফল করার চেষ্টা করেছি, এবং একজন শিক্ষক হিসাবে আমি চিকিৎসা করব, ভালো চিকিৎসা দেবো, যেটা এখানে পায় না লোকে, এই ধরনের চিকিৎসা দেবো, এবং ডাক্তার তৈরি করব, ভালো ডাক্তার তৈরি করব। এই দুটো থেকে আমি কখনো ছেড়ে আসতে পারিনি, এমনকি রাষ্ট্রপতি হয়েও আমি এটা ছাড়তে পারিনি, রুগিয়ে দেখেছি। শুধু আপনার ভুললে চলবে না, ওইটা কিন্তু আমার প্রথম প্রেম, মাই ফার্স্ট লাভ, ওটা ছেড়ে আমি কখনো যাইনি, আসিনি। 1, 2, বরং যদি বলতে হয় যে আপনার টেলিভিশনে যাওয়াটা, এটাই হঠাৎ। ছোট্ট একটা গল্প আছে, গল্পটা অনেক লম্বা হয়তো বলবো না, কিন্তু স্যার, একটু ছোট্ট করে যদি বলেন, তখনকার পরিবেশ তো আচ্ছা ঠিক অন্যরকম আছে। ছিল। তখন স্বাস্থ্যের প্রথমবার প্রোগ্রাম হচ্ছে বিটিভিতে, এর আগে কখনো হয়নি। 5টা কি 6টা প্রোগ্রাম হয়ে গেছে। লাস্ট প্রোগ্রাম যখন হচ্ছে চক্ষু বিশারদ, আমার খুব বিশিষ্ট বন্ধু ছিল, প্রধান বন্ধু ছিল বলা হয় সেই সময়,
ডক্টর আলিম চৌধুরী। আমি গিয়ে দেখি আলিম চৌধুরী মস্ত একটা চোখের মডেল নিয়ে তাকে বোঝাচ্ছেন। আর একজন ভদ্রলোক, চশমালা ভদ্রলোক এরকম তাকিয়ে আছেন আর বারবার থামাচ্ছে, এইভাবে না এভাবে বলেন, এভাবে না এভাবে বলেন। আমি লোকটা তো বলা চলে বেয়াদব, এত বড় ডাক্তারকে এইভাবে বোঝাচ্ছে। যাই হোক, তখন আমিও ধৈর্য ধরতে পারলাম। আমি মাঝে বললাম এইভাবেও নয়, এইভাবে কোন আর একটু ভালো হবে। তখন লোকটা আমার দিকে তাকায় রইল, অনেকক্ষণ তাকিয়ে রইল। সে লোকটা আর কেউ নয়, অত্যন্ত স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব, উপস্থাপক, নাট্যকার এবং নাট্যশিল্পী আব্দুল আল মামুন। দু একদিন পরে দেখি উনি স্বয়ং আমার চেম্বারে এসে হাজির। আলিম চৌধুরীর ব্যাপারটা উতরে গেছিল, মোটামুটি ভালোই ছিল সত্যি কথা বলতে কি। কিন্তু তার ধারণা ছিল আমিও কয়েকটা অনুষ্ঠান করে বলতে ভালো হবে। কারণ আমাকে বললেন, দেখেন এই যে প্রোগ্রাম শুরু করছি, এই প্রোগ্রামটা আমরা ড্রপ করবো ভাবছি, আর 2টা কি 3টা প্রোগ্রাম করে তারপর ছেড়ে দেবো। কারণ সত্যি বলতে কি যেভাবে উপস্থাপন করলে মানে জনতার সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, আর মনে হলো আপনি হয়তো পারবেন। আমাকে একটা দিয়ে দিল কি, প্রথমে আমি দিলাম ঠিক আছে, আমি যক্ষা রোগের বলবো। তো আমি মিটফোর্ড থেকে একটা স্পেসিমেন নিয়ে গেলাম, টিবি লাংসের ফুটাওয়ালা গর্তওয়ালা, সেটা নিয়ে গেলাম। আর একটা স্পাইন, পিঠে হাড্ডি টিবি নিয়ে গেলাম। এবং যেভাবে দেখালাম আমি পয়েন্ট রাখতাম এইভাবে, আমি যে দর্শক হতাম কোন জায়গাটা বুঝি নাই, বুঝতে পারি নাই, আমি বলার পরে সেটাকে আবার সংশোধন করে আবার বলতাম। আমি ভুলে কখনো ইংরেজি বললে আমি সঙ্গে সঙ্গে আরেকটা বাংলা বলতাম সঙ্গে। বাংলা হয়তো কঠিন হয়ে যেত, এটা আমি ইংরেজি করে বুঝাতাম, বন্য ভাষা বুঝাতাম যেমনি হোক। তারপরে দেখা গেল একদিনে তুমুল জনপ্রিয় হয়ে গেল, তখন একটাই মাত্র চ্যানেল ছিল না। যাই হোক, তারপর আমাকে এক বান্ডিল কাগজ নিয়ে আসলে সই করা সব। এবারে মাত্র 2টি প্রোগ্রাম নয়, আগামী বোধ হয় 6 মাসের প্রোগ্রাম এত বড় বান্ডিল একসাথে। টেলিভিশনে আসাটা যেমন আকস্মিক ছিল, আপনার রাজনীতি কিন্তু একইভাবে আরও আকস্মিক বলা চলে। এটা যেমন জিয়া রহমান অলরেডি ক্ষমতা এসছেন এবং তার অ্যাডভাইজারি কাউন্সিল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেই সময় জিয়া রহমানকে অ্যাড্রেস করে এবং আরও বোধহয় 10-11 জায়গায় অ্যাড্রেস করে। আমার ছোটো একটা প্রজেক্ট ছিল যে মুক্তিযুদ্ধের সময় দেখলাম গ্রাম দিয়ে লাশ ভেসে যাচ্ছে, কারো হাত কাটা, তার গ্যাংগ্রিন, পচে যাচ্ছে লাশ। একটা জিনিস মনে হলো আমার কাছে, এদের গ্রামে যদি চিকিৎসক থাকতো অল্প জ্ঞান সম্পন্ন, যারা ইঞ্জেকশন দিতে পারে, ড্রেস করতে পারে, তাহলে অনেকগুলো লোক বেঁচে যেত। এই ধারণা আমাকে খুব দোলা দিয়েছিল। আমি যুদ্ধের সময় দেশে ফের প্রথমে এই জিনিসটা ছোটো একটা প্রজেক্টের মতো তৈরি করে আমি রেখেছিলাম, কিন্তু কাকে পাঠাবো লোক পাইনি পাঠানোর মতো। তখন আমি দেখলাম জিয়া রহমান যখন ক্ষমতা এসছে এবং অনেকগুলো ভালো ভালো কথা বলছেন, ভালো ভালো কাজ করবেন বলে প্রতিজ্ঞা করছেন, তখন আমি তাকে পাঠিয়ে দেখি। তাকে একটা পাঠালাম, আর হেলথ মিনিস্ট্রিতে পাঠালাম এবং অন্য হেলথ সেক্রেটারি ইত্যাদি অন্যান্য যারা ইনভলভ হতে পারে তাদেরকে পাঠালাম। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন কেউ জবাব দেয়নি, নোবডি কেয়ার্ড অ্যাবাউট ইউ। জিয়া রহমান থেকে টেলিফোন আসলো, আমাকে টেলিফোন করে পাঠালো তার পিএস, যে প্রেসিডেন্ট সাহেব আপনার সাথে দেখা করতে চান, আপনি একটা প্রজেক্ট যিনি পড়ে এটার আপনার সাথে ডিসকাস করতে চান। এক্স্যাক্টলি দিস হোয়াট আই ওয়ান্টেড। আমি বুঝিয়ে বলবো, উনি প্রজেক্টটা ক্যারি আউট করবেন, এটাই ছিল আমার ইচ্ছা। সো আমি খুশিই গেলাম, অন্তত একজন লোক বাংলাদেশে আছে হু কেয়ার্স ফর দিস কাইন্ড অফ প্রজেক্ট, যে মানুষের কথা চিন্তা করে। আমি গেলাম, আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড যে এই লোকটা জেনারেলদের মতো কথা বলছে, তো ভাই মানুষের মতো কথা বলে, মানে অর্ডিনারি পিপলের মতো, সিভিলিয়ানের মতো কথাবার্তা বলে। ডাক্তার সাহেব বসেন, আপনার আমি মোটামুটি সবটা পড়েছি, পড়ে খুব আশ্চর্য হয়েছি, আনন্দিত হয়েছি যে সত্যি সত্যি এরকম একটা প্রজেক্ট আপনাদের মাথায় আছে, ডাক্তার সাহেবদের মাথায় আছে, আমরা অনেকের মাথায় নিশ্চয়ই আছে, কিন্তু আমি এটা একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। আপনি এটাকে ভালো করে করেন, আমার গ্রামে মাত্র 2 বছরের মধ্যে আপনি একজন ভিলেজ ডক্টর পেয়ে যাবেন। এই প্রত্যেক গ্রামে এই 56,000 58,000 বড় ফিগার, এই গ্রামে আপনি চিকিৎসক পেয়ে যাবেন। সেটা কীভাবে? ওই প্রজেক্টে লেখা আছে কী পড়াতে হবে, কতখানি পড়াতে হবে, কতখানি জানতে হবে। মোট কথা হলো অনেক জানার দরকার নেই, যতটুকু দিলে প্রাইমারি কেয়ার সম্ভব। পরবর্তীতে এটার নাম হয়ে গেল প্রাইমারি কেয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমরা যা লিখেছি এইটাকেই আসলে প্রাইমারি কেয়ার নাম দিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, এবং সেই কেয়ার সম্ভব ততটুকু শুধু শিখতে হবে, 6 থেকে 8 মাস লাগবে। হেলথ সেন্টার গিয়ে শিখবে, যেখানে যেখানে হেলথ সেন্টার হয়েছে তখন প্রায় 300-র কাছাকাছি হয়ে গেছে। ওইখানে গিয়ে একসঙ্গে 50 জনের মতো রিক্রুট করাবে। তার মধ্যে মুক্তিযুদ্ধের জন্য একটা পার্সেন্টেজ, মুক্তিযোদ্ধাদের জন্য একটা পার্সেন্টেজ ছিল, যারা ইতিমধ্যে প্র্যাকটিস করছেন তাদের একটা পার্সেন্টেজ ছিল, বাকিগুলো যারা শিখতে চায় তাদের থেকে নেওয়া হবে। এইভাবে উনি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে উনি বলেন আপনি নিশ্চিন্ত থাকেন, কিন্তু একটা শর্ত আছে। আমার শর্ত আবার কি? উনি বলেন যে এটা আপনার ব্রেন চাইল্ড, আপনার মাথায় এটা আছে, এটা যে কোনো সাধারণ সেক্রেটারি সাহেবরা বুঝবেন না, মন্ত্রী সাহেবদের কথা বাদ দেন, কাজে আপনাকে এটা করে দিতে হবে। আমার এটার মানে কি? ইউ হ্যাভ টু হেল্প মি, ইউ হ্যাভ টু জয়েন মাই ক্যাবিনেট অ্যাজ অ্যান অ্যাডভাইজার, তাই না? আমাদের ফেসে গেলাম মনে হয়।
আমার টাইম দেন, আমি পরে বলবো আপনাকে। বাসায় এসে ওয়াইফের সঙ্গে কথা বললাম। আমার একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, খুব ব্রিলিয়েন্ট, মারা গেছেন উনি, বয়স্ক লোক ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলাম যা উচিত করলাম, একটু চিন্তা করে বললাম আল্লাহর হুকুম হয়েছে, চলে যান। তার সিলেটি ছিল, খুব ভালো ছিল, যান, আল্লাহর হুকুম আছে, এটা ভালো জিনিস যখন যান। তা আমার ওয়াইফ রাজি না এরকম করতে শেষমেশ রাজি হলো। তারপর শেষে আমি গেলাম, আমরা ইয়েস, শর্ত একটা আমারও, যে আমি যতদিন এই প্রজেক্ট আপনার হয়ে যাবে আমি জানি ইন 6 months I can do it, তারপর আমি চলে আসবো রাজনীতি ছেড়ে। উনি তো মনে মনে ভাবছেন এত সোজা যে একবার রাজনীতি বেরোতে পারে, হ্যাঁ না, হবে নিশ্চয়ই। তারপর আমি গেলাম, আমি গিয়ে আমার সমস্ত কাজকে টপ মোস্ট প্রায়োরিটি দিলেন প্রেসিডেন্ট। এবং এই যখন আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ডিফারেন্ট স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক যেগুলো বাংলাদেশে আছে তাদেরকে ডাকলাম, টোটালি বিরুদ্ধে বললো সব কিছু, কারণ তাদের মাথা থেকে বার হয় নাই, এটা খারাপ কথা। এই বাংলাদেশের লোক আমাদের বেশি বোঝার কে চায়, বুঝলেন নাই? তা আমি তাদের বললাম ঠিক আছে, ইউ ডোন্ট এগ্রি, আই এগ্রি দ্যাট ইউ ডোন্ট এগ্রি, ওকে, বাট প্রজেক্টটা আমার প্রেসিডেন্টের পছন্দ, আমার পছন্দ, উইল সি হোয়াট ইট ক্যান বি ডান। এতে মধ্যে আমেরিকান এম্বাসি থেকে লোক আসলো, তারা বললো প্লিজ গো হ্যাড, উই আর উইথ ইউ। আমেরিকার ফুল সাপোর্ট দিয়ে দিলাম। এবং ইউ বি সারপ্রাইজ, মাত্র 3 মাসের মধ্যে সমস্ত প্রজেক্টটা রেডি হয়ে গেল। 3-4 মাসের মাথায় আমরা একটা ওপেন করে ফেললাম, যে আমরা নিজে গিয়ে ধামরাইতে প্রথম প্রজেক্টটা ওপেন করলাম। আমাদের স্টার্টেড রোলিং, যে আমাকে বললেন আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন বলেন। তারপরে শেষে তো ইলেকশন হলো, ইলেকশনে আমাকে একটুখানি দাঁড়ায় যান, অসুবিধা কী? তা আমি একটুখানি দাঁড়ায় গেলাম, আর বুঝতে পারলাম না। এবার ম্যাডামের কাছে আসি। স্যার তো একজন সফল চিকিৎসক, সফল রাজনীতিবিদ, স্বামী হিসেবে কতটা সফল? 100-তে তাকে আপনি কত নাম্বার দিবেন? 10 দিবে। বলে বলো আর কি বেশি দিয়ে। এখন আমি মানে সবাই তো প্রশংসাই করে, সবকিছু করে, সব কাজই করে। কথা আছে না যে সব কাজই করতে চায় সে কিন্তু সময় পায়, ও সব কাজই করার সময় পায়। আচ্ছা, বাচ্চাদেরও সময় দিয়েছে, সব সময় আমাদেরকেও সময় দিয়েছে, ফ্যামিলিতে সব দিয়েছো তুমি। ভালো লাগে না যেটা রাত সে 1টা 12টা 1টা 2টার সময় আসে, যদি ফ্যামিলিকে সময় না দিতা, সত্যি কথা যেটা, তাহলে কি আমার ছেলে বিদেশ গিয়ে পড়তে পারতো, আজকে মেয়ে ব্যারিস্টার হতো, এমআরসি ডাক্তার হতো। কে করেছে? তুমি তো করেছো সব কিছু। সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় হলো বিরতি নেয়ার। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আবার মূল অনুষ্ঠানে। স্যার, ডাক্তার বলতে আমরা বুঝি রাশভারী, মানে একটু গম্ভীর এরকম লোক, কিন্তু আপনার কাছে আমি কয়েকবার রোগী হয়ে এসেছি আপনার কাছে, যখন এসেছি মনে হয়েছে মরে যাব, কিন্তু আপনার কাছে আসার পরপরই মনে হয়েছে যে আমার কিচ্ছু অসুখ নেই। তো মানে শুধু এটা আমার কথা না, সবাই বলে। তো স্যার, আপনার কাছে কি জাদু আছে যে রোগীরা এসেই আপনার কাছে একেবারে সুস্থ হয়ে যায়? এটা ভেরি সিম্পল। এটা হলো উর্দুতে একটা কথা আছে, দাস্তে শাফা। এটা ওরা বলে যে ওদের তিব্বদের মধ্যে, মানে যারা চিকিৎসক ছিলেন, বড় বড় চিকিৎসক ছিলেন, তাদের আল্লাহ তাআলা দাস্তে শাফা দেন কারো কারো হাতে। দাস্ত মানে হাত, শাফা মানে কিওরিং, দ্য কিওরিং হ্যান্ড। এটা এখন অনেক স্টাডি করে দেখা গেছে কথাটা সত্য। কারোকে দে আর ভেরি লাকি, তার দাস্তা দিয়া, হাতটা দিয়ে যদি রোগীটাকে ধরার পর মুহূর্ত থেকে তার একটা ইনফ্লুয়েন্স পেশেন্টের বলতে থাকে। এ নিয়ে অনেক বই লেখা আছে। তবে ভাবি মহিলা রোগীরা আসলে একটু বেশি তাড়াতাড়ি সুস্থ। আমার সাথে একদিন একটা মহিলার পরিচয় হয়েছে, জানি আমার শ্বশুর হন, তো বলতেছে আমি না ওনার অনেক বড় ফ্যান। জি নিশ্চয়ই, এত বড় মানুষ। না আমি ঠিক, আমি ওনাকে অনেক পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা কথা বলি। আমাকে জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে? আমার তো বাবাই, আমার তো ভালোই লাগে। হ্যাঁ, আপনি তো সারাক্ষণই দেখেন না? আমি হ্যাঁ দেখি। তো সে আমাকে বলছে জানেন আপনাকে একটা সিক্রেট বলি। আমি কি? বলে ওনার আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে একটু সময় লাগে, তো আসলে লম্বা 2 মাস 3 মাস সময় লাগে। উনি বলে জানেন আমার কোনোদিন সময় লাগে না। আমি কেন? বলে আমার যদি রুগী দেখাতে হয়, আত্মীয় স্বজন বা বাইরের কেউ থাকে, যেই বলে যে বি চৌধুরীকে দেখাবো, আমি বলে আসা আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিব। তো আপনি কিভাবে করেন? বলে আমি কি করি, আগের দিন গিয়ে ক্লিনিকে ভর্তি হয়,
মানে কেবিনে গিয়ে ভর্তি হয়ে যায়। তো কেবিনে ভর্তি হলে অটোমেটিক রোগীকে সবচেয়ে আগে দেখতে হ্যাঁ, ভর্তি রোগী তো সে দেখতেই রোগীর যাবে। অ্যাসিস্ট্যান্ট হয়ে সবসময় যায়। আচ্ছা আশেপাশে যত লোক আছে সে অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। সো ফার্স্ট গিয়ে ওনাকে দেখে, বলে আমি এইভাবে নাকি প্রতি মাসে একবার দেখি, মানে এত ভালো লাগে তার কাছে। না, আমার এক বন্ধু আছে এসান, ওর ফুপু শাশুড়ি, উনি নাকি 2-3 মাস পর পরই একবার অসুস্থতা না থাকলে অসুস্থতা বানায় চলে আসে। কোনটা সিদ্দিকের ভাই? সিদ্দিকের ভাই? এখন বোধহয় একটু অন্য মানে গান বাজনা। হ্যাঁ, সাথে চমৎকার গান করেন, মাহি ভাইয়াও অনেক ভাই, ভালো not- গান করেন। আমি আজকে আগে গেছি। এই ঈদ আড্ডাতে আমরা কিন্তু গান আগে না অনেক শুনে যাব অনেক গেয়েছি আগে, এতে কোনো সন্দেহ নাই, সত্যি কথা যেটা। এবং আমার গানের ইন্সপিরেশন হলো ওয়ারদার চৌধুরী হাসান। বাজায় রে কেন না যায় রে আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাজায় রে কেন না যায় রে আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাসি কি বিষের বাসি, ও কেন ভালোবাসি, লগ্ন করে আড়াল থেকে দেখেছি পুরা হাসি। ওই বাসি কি বিষের বাসি, ও কেন ভালোবাসি, লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পুরা হাসি। সে যে হৃদয় কখন করলো হনন কিছুই জানি না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাঁশি বাজায় রে আমার প্রাণ যে মানে না, নাম ধরে সে ডাকিয়ে নাচে, ও কেন মরিলা যে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে। নাম ধরে সে ডাকিয়ে নাচে, ও কেন মরিলা যে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে। সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, কিছু ভালো লাগে না। বাঁশি বাজায় রে কেন না চায় রে আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। প্রাণ যে মানে না, আমার প্রাণ যে মানে না। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আবার মূল অনুষ্ঠানে।
আমরা শুনছিলাম প্রফেসর AQM বদরুদ্দোজা চৌধুরীর অজানা কাহিনী। এটা আমাদের অগণিত দর্শক সবাই হয়তো বসে আছেন যে আপনার কাছ থেকে এমন একটা জিনিস তথ্য জানতে চান যে তথ্যটা কোনো দিন আপনি কোনো সময় কাউকে বলেননি। না, আই এম অ্যান ওপেন বুক, তার কারণে আই এম ইন পলিটিক্স। সুতরাং কিছু থাকলে তো আগে থেকে বার হয়ে যেত, কিছু না এতদিনে বার হতো। 83 বছর বয়সে গেল, কেউ কেউ বার করতো না, খুঁচে বার করতো। খুব একটা কিছু আছে বলে আমার মনে হয় না, কিন্তু লেখাপড়া করতে বিলেতে গেছি, বিদেশে গেছি, অনেকের সংস্পর্শে এসেছি, এটা সত্য কথা। এবং সেই জীবনে নিশ্চয়ই অনেকে ভালো লেগেছে, যা হওয়ার সেই বছর নিশ্চয়ই হয়েছে। সব কথা বলা যায় না। আমি জানি আমরা বাসে করে গিজপুর বেড়াতে যাচ্ছিলাম আশার চাচাদের বাসায়, তো অনেকক্ষণ ফুসু করে আমাকে তুমি গল্প বলছো। আমি যেটা জানি কুইন এলিজাবেথের ছোট বোন মার্গারেট, she was my strong favorite, বাচ্চা বয়স থেকে। তখন আমি বলছি আমি বিলাতে যাব, বড় কিছু একটা হয়, আমি মার্গারেটকে বিয়ে করবো। মানে নাই নট মার্গারেট থ্যাচার, নো। আপনাদের বিয়েটা কি নিজের পছন্দের নাকি পারিবারিক পছন্দে বিয়ে হয়েছে? ডাক্তার এবং রোগী দুইটা। আচ্ছা, স্যার, বাবা কফিলউদ্দিন চৌধুরীকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ফ্যান্টাস্টিক, আই কুডন্ট হ্যাভ এ বেটার ফাদার। আমি বললাম না যে আমি এত লাকি সব দিক দিয়ে, আল্লাহর কাছে এত কৃতজ্ঞ। আমার চেয়ে কৃতজ্ঞ কোনো মানুষ হতে পারে না আল্লাহর কাছে যদি কৃতজ্ঞ প্রকাশ না করে। আর দ্য বেস্ট অফ দ্য মাদার্স দ্যাট ইজ পসিবল ফর লস্ট হার, যখন তার বয়স মাত্র 39 উনি ছেড়ে চলে যান। তারপর সে মাই ফাদার অত্যন্ত সত্যবাদী, নির্ভীক লোক ছিলেন এবং যা ঠিক মনে করতেন সেই পথে কাজ করতেন। জীবনে কখনো ডিসঅনেস্টি, করাপশন তাকে টাচ করে নাই। সুতরাং প্রফেশনালি হি ওয়াজ এক্সেলেন্ট, অ্যাজ এ ম্যান হি ওয়াজ দারুণ। এভরিথিং টু কপি ফ্রম হিম ইজ ভেরি ডিয়ার টু আওয়ার হার্ট। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এখন শুনবো, জানার চেষ্টা করব আসলে আমরা যার সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ দীর্ঘ সময় ধরে, প্রফেসর AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই অনুষ্ঠানটা দেখছেন যারা, তাদের মধ্যে জানার একটা কৌতূহল আছে, বিশেষ করে আমারও কৌতূহল আছে। এই জাতি, সমাজ, রাষ্ট্র সম্পর্কে আপনি কি ভাবছেন? তাদের উদ্দেশ্যে যদি স্বল্প কথায় যদি আপনি একটু বলেন। দেশের যে পরিস্থিতি, এতে কারোরই মন ভালো রাখার কথা নয়। আমাদের মন ভালো নেই। দোয়া করবেন যাতে আমাদের দেশটা সত্যিকার সুন্দর গণতন্ত্রময় পরিবেশে ফিরে আসে, দেশের মানুষ কথা বলতে পারে, দেশের মানুষ পেট ভরে খেতে পারে এবং দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। আমরা আল্লাহর কাছে আমরা সবার জন্য শুভকামনা করছি। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য আল্লাহর কাছে শুভকামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের মাঝামাঝিতে বলেছিলাম আজ গান না শুনে যাব না। গান ছাড়া কি দাড্ডা হয়? আমরা আজ স্যারের গান শুনবো। আপনারা সবাই ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমরা দুজনা। আমি মাহবুবা চৌধুরী, আমি মতিউর রহমান চৌধুরী। আমার দুই বেয়ান প্রায় দেশে থাকেন না, তারা ফিরে আসলে তাদের উদ্দেশ্যে এই গান। কতদিন পরে কেন বলো তবে যাই, কতটুকু বলো আর তোমারে কাছেতে পাই। কতদিন পরে এলে কেন বলো তবে যাই, কতটুকু বলো আর তোমারে কাছেতে পাই। এখনো সাঁঝের তারা আলোর আকাশে হারা, বিরু পাখি নিজ নীড়ে বনু শাখে ফেরে নাই। কতদিন পরে এলে কেন বলো তবে যাই, কতটুকু বলো আর তোমারে কাছেতে পাই। মোর মনের কামনা নব মুকুলের গোপন সুরভি সম, গানে গানে গেছে বিদায়ের সুরে, জানাই মিনতি মম।
ভুলে গেলে হায় সাথী হারা নিরালায় কি আশায় ঝরে রজনীগন্ধা রজনীর বুকে হায় কতদিন পরে এলে, কেন বলো তবে যাই কতটুকু বলো আর তোমার কাছে